বৈষম্য মুক্ত বাংলাদেশ গড়বার প্রতিশ্রুতি নিয়ে ডক্টর ইউনূস যে সমাজ ব্যবস্থা চালু করেছে, যে শাসন ব্যবস্থা চালু করেছে, তাতে যত মেধাবী আপনি হন না কেন, যত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমেই আপনি সরকারি চাকরিতে ঢোকেন না কেন, আপনার সাথে কি আওয়ামী লীগের দূরতম কোনো সম্পর্ক আছে? আপনি কি হিন্দু ধর্মের? তাহলে আপনার চাকরি ডক্টর ইউনূসের সময় থাকবে কিনা সেটা নিয়ে এখন প্রশ্ন উঠেছে। 22শে অক্টোবর এবছরের পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এএসপি 4 জনকে চাকরিচ্যুত করা হয়েছে, চাকরির থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তারা হলো 43তম বিসিএস এর শের শাহ, শোভন কুমার বিশ্বাস, রওশন জামিল এবং আশফাক ফেরদৌস। তাদের সমস্যা হলো তারা নাকি সরকারি চাকরি করবার মতো যোগ্য নয়। বিসিএস পরীক্ষার অনেকগুলো ধাপ পেরিয়ে তারা পাশ করেছে, তারপর 43তম বিসিএস এ যোগ দিয়েছে এবং শিক্ষানবিশ থাকা অবস্থায় বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 ধারা 6(2) মোতাবেক তাদের চাকরিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে। আপনি খোঁজ নিয়ে যদি দেখেন তাহলে দেখা যাবে এদের মধ্যে একজন তো হিন্দু দেখাই যাচ্ছে, শোভন কুমার বিশ্বাস, আর 3 জনের কোনো না কোনো ভাবে আওয়ামী লীগের লিঙ্ক আছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ে 2 জন মেধাবী অফিসার যারা শিক্ষানবিশ ছিলেন, সহকারী পরিচালক, যারা দুজনই আবার বুয়েটের ইঞ্জিনিয়ার, যারা 43তম বিসিএস এর মাধ্যমে পররাষ্ট্র মন্ত্রণালয়ে জয়েন করেছিলেন এবং এবছরের 30শে জানুয়ারি তাদের ফরেন সার্ভিস একাডেমিতে পাঠানো হয়েছিল। ফেব্রুয়ারির 1 তারিখ থেকে 11 মাস তাদের একটা ট্রেনিং করার কথা এবং এই 11 মাসের মধ্যে তাদের একটা মাস্টার্স কমপ্লিট হওয়ার কথা। সেই রকম অবস্থায় মোস্তফা মনোয়ার এবং অনির্বাণ সাহা দুজনকে সেই সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা 1981 ধারা 6(2) মোতাবেক চাকরিতে অযোগ্য ঘোষণা করা হয়েছে। অথচ নভেম্বরে তাদের মাস্টার্স শেষ করার কথা ছিল। এদের কি অপরাধ একটু জেনে আসি। মোস্তফা মনোয়ার, তার ডাকনাম আকিব, বুয়েট থেকে পাশ করেছেন 2018 সালে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর তিনি ইঞ্জিনিয়ার, 2018 সালের সেপ্টেম্বরে পাশ করেছেন। তার অপরাধ হলো তিনি সরোয়ার্দী হল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন 2026 সালে। এইরকম অপরাধ থাকলে সে তো সরকারি চাকরিতে যোগ্য থাকতেই পারে না। তার এর চেয়েও বড় একটা অপরাধ আছে। তার নানা চাঁদপুরের খুব বিখ্যাত একজন মুক্তিযোদ্ধা এরশাদুল্লাহ, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়াভাইয়ের সাথে এই এরশাদুল্লাহ নানা যুদ্ধ করেছিলেন, মুক্তিযুদ্ধ করেছিলেন বাংলাদেশের জন্য। এটির জন্য এই মোস্তফা মনোয়ারকে প্রশ্ন করা হয়েছে। এত বড় অপরাধ, এই মোস্তফা মনোয়ার তো সরকারি চাকরি করার যোগ্য থাকতেই পারে না। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বুয়েট কর্তৃপক্ষের কাছে বিভিন্নবার গিয়ে এর বিরুদ্ধে নানান অভিযোগ খুঁজে বের করবার চেষ্টা করছে। সে সন্ত্রাসী ছিল, সে বিভিন্ন ছাত্রদের নির্যাতন করত, এ ধরনের বিভিন্ন অভিযোগ তারা কর্তৃপক্ষের কাছ থেকে লিখিতভাবে চেয়েছিলেন। কিন্তু আসলে এই ছেলেগুলো এর ধারে কাছেও নেই যে অভিযোগগুলো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চেয়েছিল যে কর্তৃপক্ষ লিখিত দেয়। মোস্তফা মনোয়ারের সাথে আরও একজন অনির্বাণ সাহা, তিনি সিভিল ইঞ্জিনিয়ারিং বুয়েট থেকে পাশ করেছেন, তিনিও 2018 সালে পাশ করেছেন। তিনিও এই ফরেন সার্ভিস একাডেমিতে শিক্ষানবিশ অবস্থায় এই মাস্টার্স করছিলেন, এই প্রশিক্ষণ গ্রহণ করছিলেন। তারও চাকরি চলে গেছে। আর অনির্বাণ সাহা ছাত্রলীগ বুয়েট শাখার সহসভাপতি ছিল এবং তিনি হিন্দু। সুতরাং অনির্বাণ সাহার তো কোনো যোগ্যতাই নেই এই বিসিএস এর সরকারি চাকরি করার। তাকে যে এখনো ঘাড় ধাক্কা দিয়ে ইউনূস সাহেব বাংলাদেশ থেকে বের করে দেয়নি, আমার মনে হয় এর জন্যই অনির্বাণ সাহার ইউনূস স্যারের কাছে
কৃতজ্ঞ থাকা উচিত। অর্থাৎ বৈষম্যমুক্ত বাংলাদেশ, কোটামুক্ত বাংলাদেশ, এখন এটা আওয়ামী লীগ কিংবা যারা ছাত্রলীগ করে এসেছে কিংবা যারা হিন্দু ধর্মের, তাদের জন্য আর চাকরির কোনো জায়গা নেই। এটা তো বিসিএস। আরও একটা ইন্টারেস্টিং খবর আপনাদের জানাই, পুলক দেব পলাশ পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী একটা এক্সাম হয়েছে। সেই এক্সামে তারা ৬,০০০ ছাত্রছাত্রী ক্যান্ডিডেট পরীক্ষা দিয়েছে। তার মধ্যে পুলক দেব পলাশ প্রথম স্থান অধিকার করেছিল পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী পদে। আমরা পুলক দেব পলাশের একটা ছোট্ট ভিডিও একটু শুনি। উন্নয়ন বোর্ডের বুয়েটে রিটেন পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেখানে ৬,০০০ জন পরীক্ষার্থী ছিল। তার মধ্যে চূড়ান্তভাবে ১১১ জন সুপারিশপ্রাপ্ত হয়। আমার মেধাক্রমে এর মধ্যে প্রথম ছিল। কিন্তু জানি না আসলে কোন অপরাধে আজ ১ বছর ২ মাস হয়ে গেল আমি এখনো আমার কাঙ্ক্ষিত চাকরি আমি পাচ্ছি না, কোনো অপরাধ না থাকা সত্ত্বেও। তারা বলছেও না যে আমার অপরাধটা কি, তারা হাও বলছে না, নাও বলছে না। পুলক দেব পলাশ সে অপরাধ আপনারা বুঝতে পারছেন নিশ্চয়ই, সে হিন্দু। সুতরাং এই একটি মাত্র অপরাধেই তো তার চাকরি হওয়ার কথা না। পুলক এই ৬,০০০ জনের মধ্যে যতই প্রথম স্থান অধিকার করুক কিনা। পুলকের আরো অপরাধ আছে। পুলকের বাবা হলো মানিক চন্দ্র দেব, তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর উপজেলাস্থ সুহিলপুর ইউনিয়নের হিন্দু পাড়া সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি। নাউজুবিল্লাহ, পূজা কমিটির সভাপতি, তার ছেলে করবে বাংলাদেশে সরকারি চাকরি? এটা তো হইতেই পারে না। আপনারা মানলেও আমি কিন্তু এটা মানব না। আরও কি জানেন, ওই ইউনিয়নের সুহিলপুর ইউনিয়নের আওয়ামী লীগের সহসভাপতি নয়নমণি দেব, তিনি আবার এই পুলকদের পরিবারের সাথে ঘনিষ্ঠ। এখানে এসবি যে রিপোর্টটা দিয়েছে পুলক দেব পলাশের বিরুদ্ধে, যে তার পরিবার আওয়ামী লীগের সাথে ঘনিষ্ঠ, আওয়ামী লীগ মনা, তারা কিন্তু আওয়ামী লীগ করে না, আওয়ামী লীগ মনা, আওয়ামী লীগের কারোর সাথে ঘনিষ্ঠ, এই অপরাধে পুলকের চাকরিটা, এখানে ৬,০০০ জনের মধ্যে ১১১ জন সিলেক্ট হয়েছিল ফাইনালি, তার মধ্যে ২৫ জনকে এখনো জয়েন করতে দেওয়া হয় নাই, আর বাকি ৮৬ জন তারা জয়েন করেছে। এই ২৫ জন এদের ভেরিফিকেশন, যে পুলিশ ভেরিফিকেশন, সেটায় তারা কেউ উত্তীর্ণ হয়নি। কেউ হিন্দু, কারোর সাথে আওয়ামী লীগের সম্পর্ক আছে, দূরতম সম্পর্ক থাকলেই হবে। তো সেই কারণে এই ২৫ জন, এখন এই ২৫ জন কবে জয়েন করবে, আদৌ জয়েন করতে পারবে কিনা, এদেরকে বাদ দেওয়া হলো কিনা, এই ব্যাপারে আপনি যদি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেন, কেউ কোনো দায়িত্ব নিয়ে আপনার সাথে কথা বলবে না। পুলিশের সাথে যোগাযোগ করবেন, সবাই দায়িত্ব এড়িয়ে যাবে, মানে এ বলবে ওর কথা, ও বলবে এর কথা। এই যে ২৫ জন বাদ গেছে, এর মধ্যে একজন রয়েছেন মোহাম্মদ হামিদুর রহমান। তিনি একটি পত্রিকাকে বলেছেন, আমি এবং আমার পরিবার কখনো কোনো ধরনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলাম না, বরং আমাদের পরিবার অত্যন্ত সাধারণ এবং দরিদ্র সীমার নিচে বাস করে। আমাদের মতো পরিবারের রাজনীতি করার সুযোগ তো দূরে থাক, জীবন ধারণের জন্য প্রতিনিয়ত সংগ্রাম করতে হয়। আমার নামে কোনো ফৌজদারি মামলা বা অন্য কোনো ধরনের অনৈতিক কার্যকলাপের অভিযোগও নেই। এই অবস্থায় আমার অসুস্থ বাবা মা, যারা আমার স্বপ্ন পূরণের আশায় ছিলেন, তারা গভীর দুশ্চিন্তায় পড়েছেন। আমার নিজেরও স্বপ্ন ভঙ্গ হচ্ছে আর মানসিকভাবে ভেঙে পড়ছি। কামরুল ইসলাম নামের আরেক ক্যান্ডিডেট, যিনি সিলেক্টেড হয়েছেন অথচ অ্যাপয়েন্টমেন্ট লেটার পাননি, তিনি বলেন, পুলিশ ভেরিফিকেশনে আমাকে বাদ দেওয়া হয়েছে, পরে পুনরায় পুলিশ ভেরিফিকেশন করার জন্য পাঠানো হয়। আমিও আমার ফ্যামিলি কোনো রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না, কোনো মতাদর্শী না, আমার কোনো ফৌজদারি বা কোনো পুলিশ মামলাও নাই। মানে ফ্যামিলির কেউ যদি আওয়ামী লীগ, ছাত্রলীগ বা কোনোভাবে রাজনীতি করে, এমনও জিজ্ঞেস করেছে যে ওরা ইলেকশনে কোন মার্কায় ভোট দেয়। এইটা যদি এই এক্সাম্পল যদি সেট করা হয়, তাহলে ভবিষ্যতে কি হবে? ভবিষ্যতে ধানের শীষ দাড়িপাল্লারা কি মনে রাখতে পারছেন যে কতখানি প্রতিহিংসা পরায়ণ, জিজ্ঞাসার প্রেক্ষাপট তারা তৈরি করছে ভবিষ্যতের জন্য? ডক্টর ইউনূস
নোবেল লরিয়েট, শান্তির জন্য নোবেল লরিয়েট, অথচ বাংলাদেশে সর্বত্র তিনি ও তার বাহিনী অশান্তি ছড়িয়ে বেড়াচ্ছেন। এই যে বিসিএস এর বা পানি উন্নয়ন বোর্ডের বা সর্বত্র, এর আগে পুলিশে আমরা দেখেছি সারদার যে ট্রেনিং কলেজ থেকে অনেককেই বাড়ি পাঠিয়ে দেওয়া হয়েছে। এই সব কিছুর শুধু নিন্দা জানাচ্ছি না, এগুলো সব নথিভুক্ত করা হচ্ছে, রেকর্ড করা হচ্ছে, সব কিছুর বদলা নেওয়া হবে। সময় হোক, সব কিছুর জবাব ফিরিয়ে দেওয়া হবে। প্রিয় বন্ধুরা, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তার চেয়েও জরুরি হলো দেশ অভ্যন্তরীণভাবে এক ভয়াবহ সংকটের মুখে। বারবার বলছি এ কথাগুলো, তবুও বলতে হবে। দেশের অর্থনীতি চলছে না, দেশের ব্যবসা বাণিজ্য চলছে না, দেশের ব্যাংক, বিমা, শেয়ার বাজার চলছে না, মানুষের জীবনে নাভিশ্বাস উঠে গেছে। অন্যদিকে রাজনৈতিক সংকট এবং আন্তর্জাতিক সংকটও যেন ক্রমেই ঘনীভূত হচ্ছে। গণভোট ও জুলাই সনদ ইস্যুতে রাজনীতিতে আবার নতুন করে সংকট দেখা দিয়েছে। বিএনপি বলছে যে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদ নিয়ে গণভোটের কোনো যৌক্তিকতা নাই, আর জামায়াত বলছে জাতীয় নির্বাচনের আগেই গণভোট অনুষ্ঠিত হতে হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া জাতীয় নির্বাচন নয়, জামাতের বক্তব্য এমনটা। গত কয়েকদিনে গণভোট ও জুলাই সনদ ইস্যুতে বিএনপি ও জামাতের কেন্দ্রীয় নেতারা একে অপরের প্রতি তীর্যক ভাষায় পাল্টাপাল্টি বক্তব্য দিয়েছেন। বক্তব্যে নানা রকম আলটিমেটাম ও চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন। তারা নিজ নিজ অবস্থানে অনড় থাকার কথা জানাচ্ছেন। এদিকে রাষ্ট্র সংস্কারে প্রণীত জুলাই জাতীয় সনদ 2025 বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে রাজনৈতিক সংকট সমাধানে দলগুলোকে এক সপ্তাহের সময় বেঁধে দেয় সরকার, এবং এই সময়সীমাটা আগামীকাল শেষ হচ্ছে, আগামীকাল সোমবার। কিন্তু দলগুলোতে আলোচনাই হয়নি। সমস্যা সমাধানের বিকল্প পথ খুঁজছে সরকার। অর্থাৎ সবকিছু মিলিয়ে দেশ একটা কঠিন অবস্থার মুখোমুখি। আন্তর্জাতিকভাবেও নানা রকম হুমকি ধামকির মধ্যে আছে। আপনারা জানেন যে বর্তমান সরকার পাকিস্তানকে এক প্রকার পেতে দিয়েছে। পাকিস্তান অহরহ আসছে, প্রতিনিয়ত আসছে, এসে কি পরিকল্পনা করছে। ওদিকে ভারত সীমান্তের ওপারে প্রস্তুতি নিচ্ছে নানা রকম। এবং আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমরা খুব কাছাকাছি, সীমান্তের কাছাকাছি, এবং আমাদের এই অঞ্চলের কৌশলগত ল্যান্ড চিকেন নেককে নিয়ে ভারতের সামরিক পরিকল্পনার কথা আমরা গত 15 মাস 16 মাস যাবতই জানছি। এবং সম্প্রতি আরও বেশি জানা গেল যখন আমরা দেখলাম যে ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল আর.সি. তেওয়ারি এই 3টা আর্মি বেজে গত বৃহস্পতিবারে ভিজিট করলেন। তাতে এই বিষয়টা নিয়ে আরও বেশি শোরগোল পড়ে গেছে। এবং আমি বরাবরই বলি যে ভারতীয় ইস্টার্ন কমান্ডের সোশ্যাল মিডিয়াটা যদি একটু ফলো করেন, আপনি দেখবেন সাম্প্রতিক সময়ে বেশ ইঙ্গিতবাহী পোস্ট দেওয়া হয় সেখানে। আরও গত পরশু ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং নিউজ 18-এ এক সাক্ষাৎকারে বাংলাদেশকে, বিশেষ করে বাংলাদেশের ইউনূস সাহেবকে একটা হুঙ্কারি দিয়ে বসেছেন। কথাবার্তা সামলে, মুখ সামলে বলতে বলেছেন। আমরা অতীতের অভিজ্ঞতা যদি দেখি, বিশেষ করে পাকিস্তানের সাথে যখন মে মাসে একটা অঘটন ঘটলো, তার আগেও কিন্তু এরকম পাল্টাপাল্টি বক্তব্য, পাল্টাপাল্টি আক্রমণ, মৌখিক আক্রমণ থেকে এটি অস্ত্রের আক্রমণে পৌঁছে গেছিল। সব কিছু মিলে দেশ এক প্রকার চলছে না, দেশ অচল হয়ে গেছে। নির্বাচন অনিশ্চিত, দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো ঐক্যমত্য নেই, মানুষের জীবনমান নিচে নেমে গেছে, সরকার আসলে চলছে না, সরকারের সব জায়গায়, সরকারের প্রত্যেকটা প্রতিষ্ঠানে অসন্তোষ, প্রত্যেকটি প্রতিষ্ঠানে অযোগ্য লোকদের বসিয়ে দেওয়া হয়েছে, প্রশাসন চলছে না, পুলিশ চলছে না, আর্মির মধ্যেও নানা রকম অসন্তোষ, এবং আর্মির মধ্যেও যেসব আলাপ আলোচনা হচ্ছে, আমি গতকালকেও একটু ভিডিও করেছি যে আর্মির মধ্যে ইতিবাচক আলোচনাও হচ্ছে, নেতিবাচকতা যেমন আছে ঠিক তেমনি
ইতিবাচক আলোচনাও আছে। এবং সত্যিকার অর্থে বাংলাদেশকে তো আর বিদেশি শক্তি এসে সরাসরি হস্তক্ষেপ করে বাঁচাবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এসে ইউনুসকে বলবে না এই ইউনুস ওঠ, কিংবা ভারত এসে বলবে না এখান থেকে সর, এটা বলবে না। করতে হবে বাংলাদেশি ব্যবস্থা দিয়ে, বাংলাদেশি টুল দিয়ে, বাংলাদেশি অস্ত্র দিয়ে। এবং বাংলাদেশি অস্ত্রটা কি? আমি বারবার বলি সেনাবাহিনী। কারণ আওয়ামী লীগ সরকারের পতন ঘটেছিল সেনাবাহিনী দিয়ে। চাপগুলো কিন্তু এখন আসছে সেনাবাহিনীতেই। সেই চাপেই দেশের একটা পরিবর্তন যদি হয়, এই যে হানাহানি, মারামারি, কাটাকাটি, এই মুহূর্তে আওয়ামী লীগ বিরোধী রাজনৈতিক দলগুলো বলছে যে আওয়ামী লীগ ছাড়া যা কিছু হতে হবে। কিন্তু বাংলাদেশ কি বলছে? বাংলাদেশ তো বলছে না যে আওয়ামী লীগকে বাদ রাখে একটা কিছু করো। বাংলাদেশের পালসটাও তো বুঝতে হবে। আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি ইউনূস সরকার একটা নির্বাচন করে, কিংবা সেনাবাহিনী যদি এটাকে সহযোগিতা করে, তাহলে কি সেনাবাহিনীর গ্রহণযোগ্যতা থাকবে? এখন এই মুহূর্তে যে অবস্থাটা দাঁড়িয়েছে, ডক্টর ইউনূসের চাইতে সেনাবাহিনীর বেশি দায়। কারণ সেনা সহায়তা ছাড়া আওয়ামী লীগ সরকারের পতন হয়নি তো, এটা তো দিনের আলোর মতো পরিষ্কার। আবার সেনা সহায়তা ছাড়া একটা জাতীয় নির্বাচন একতরফা ভাবে করে যাবে ইউনূস সরকার, এটিও তো হবে না, এটিও তো করতে পারবে না। সেনাবাহিনী যদি সহযোগিতা না করে, অসম্ভব। সেই জায়গা থেকে দেশটা একটা চরম সংকটে, সেনাবাহিনীতে চাপ আছে। এই চাপে শেষ ভরসাও সেনাবাহিনী। আওয়ামী লীগের পতন হয়েছে, আওয়ামী লীগ ক্ষমতায় আসতে হবে এটা কেউ বলেনি, আমরাও বলছি না। আওয়ামী লীগ ক্ষমতায় না আসুক না আসুক সেটা বিষয় না, কিন্তু ভাই একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন তো করতে হবে, অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন। আপনি আওয়ামী লীগকে বাদ দিবেন, জাতীয় পার্টিকে বাদ দিবেন, 14 দলকে বাদ দিয়ে আপনি ইলেকশন করবেন, এটি তো হতে পারে না। যার দরুন সব কথার শেষ কথা, সংকট চারিদিকে, সমস্যা চারিদিকে, সমাধান কোন পাশে? সমাধান সেনাবাহিনী। সেনাবাহিনীর এই ব্যবস্থায় আসতে হবে, ব্যবস্থা নিতে হবে যে বাংলাদেশে দীর্ঘস্থায়ী সমস্যার মধ্যেই রেখে দেবে, নাকি সমস্যা থেকে বেরিয়ে সেনাবাহিনী ব্যারাকে ফিরে যাবে। এই সিদ্ধান্তটা সেনাবাহিনীকেই নিতে হবে। আমরা আলাপ আলোচনা বিভিন্নভাবে শুনি, আলাপ আলোচনা হয়, এটা সত্য কথা। সেনাবাহিনীর মধ্যেও আলাপ আলোচনা, পক্ষে বিপক্ষে মত দ্বিমত চলছে। এই চলতে চলতে আমরা একটা সমাধান প্রত্যাশা করি। এই সমস্যার মাঝে আমরা এইভাবে দীর্ঘদিন থাকতে পারি না। এই জন্য এই রাজনৈতিক দলগুলোর মধ্যে যে বিবাদ, মতভেদ, এগুলো বন্ধ হতে হবে এবং সব দলের অংশগ্রহণে একটা নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, জামাত ক্ষমতায় আসবে, নাকি এনসিপি, নাকি গণসংহতি আন্দোলন ক্ষমতায় আসবে, নাকি আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, সেই সিদ্ধান্ত নেবে বাংলাদেশের জনগণ। সেই সুযোগ তৈরি করতে না পারলে বাংলাদেশ দীর্ঘস্থায়ী এক গর্তের মধ্যে পড়ে থাকবে। এই গর্ত থেকে উঠাবার দায়িত্ব শেষ বিচারেও সেনাবাহিনীর। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের এই ভিডিওতে আমি দিল্লির সুলতান শামসুদ্দিন ইলতুৎমিশ সম্পর্কে কিছু কথা বলবো, ইমানি দায়িত্ব থেকে। একজন মুসলমান হিসেবে আমার যে মুসলমান ভাই এই পুরো ভারতবর্ষে সুদীর্ঘকাল, প্রায় 25 বছর ধরে এত চমৎকার একটি শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন, যা কিনা সারা পৃথিবীর মুসলমানদের ইতিহাসের একটি স্বর্ণ উজ্জ্বল অধ্যায়। সেই ইতিহাস আপনাদেরকে বলা উচিত, যারা এই সময়টাতে নিজেদেরকে মুসলমান হিসেবে খুব দীনহীন মনে করছেন, তাদের যাকে বলা হয় আত্মতৃপ্তির জন্য। দ্বিতীয়ত, জীবন সম্পর্কে যারা খুব হতাশ, খুব সাধারণ অবস্থায় আছেন, ব্যবসা বাণিজ্য হচ্ছে না, আয় রোজগার হচ্ছে না, পেটের ধান্দায় ঘুরে বেড়াতে হচ্ছে, বড় কোনো স্বপ্ন দেখতে পারছেন না, তাদের জন্য সুলতান ইলতুৎমিশের যে ইতিহাস একটি অনবদ্য ম্যাগনা কার্টা, একটা দলিল। তৃতীয়ত, যারা আমরা রাজনীতি করি, সেই রাজনীতিবিদদের জন্য
এটা বিশাল শিক্ষা। আর যারা ধর্মকর্ম করেন, যারা সামান্য একটু 5 ওয়াক্ত নামাজ পড়েন, মাথায় টুপি দিয়ে একটু ঘোরাফেরা করেন, মুখে একটু দাড়ি আর রাখছেন, বড় একটা জুব্বা পরেন এবং যাকে বলা হয় গর্বে রীতিমতো বুক ফাটিয়ে ফেলছেন, কিন্তু একজন অলি আল্লাহ, একজন গাউস কুতুব, একজন পীর মাশায়েখ সেই কালের বিবর্তনে কতটা অমরত্ব লাভ করতে পারেন যে তার মৃত্যুর প্রায় 800 বছর পরে এই বাংলাদেশের একজন মানুষ আমার অন্তর থেকে এই ভদ্রলোক সম্পর্কে দোয়া বের হয়ে আসছে। এই মানুষটির সম্পর্কে বলার জন্য আমি তাগিদ অনুভব করছি এবং তার জীবনকে অন্য মুসলমানের জন্য অনুসরণীয় করানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন দেখুন কীভাবে জমিনে তার খলিফাদের মাধ্যমে, তার প্রতিনিধির মাধ্যমে তার প্রিয় বান্দাদের মান এবং শান বৃদ্ধি করতে থাকেন, যে 800 বছর পরেও আমরা সুলতান ইলতুৎমিশকে নিয়ে আলোচনা করছি। তো কাজেই আমরা এই বর্তমান জামানাতে যারা ধর্মকর্ম করতে চাই, রাজনীতি করতে চাই, যুদ্ধ করতে চাই, মানুষের কল্যাণ করতে চাই, সৎভাবে জীবনযাপন করতে চাই, তাদের জন্য সুলতান ইলতুৎমিশ একজন যাকে বলা হয় উত্তম পুরুষ, যার মধ্যে সকল গুণাবলীগুলো ছিল। সন্তারিখ নিয়ে আমার মাথা ব্যথা নেই, আমি শুধুমাত্র কাহিনীগুলো আপনাদের বলছি। যারা ইতিহাসের ছাত্র তারা এই সন্তারিখগুলো জেনে নেবেন সেখান থেকে। এটাকে 11 শতাব্দী বলা হয়, 1206-7 খ্রিস্টাব্দ থেকে তার এই রাজনৈতিক জীবন শুরু। তো তার জন্ম যেখানে হয় সেটা হলো মধ্য এশিয়া, আজকে যে সিআইএস কান্ট্রি, যেটার বর্তমান নাম তুর্কমেনিস্তান। তো তুরস্ক কিন্তু এখন আমরা মানে তুর্কি বলতে তুরস্ককে বুঝি, কিন্তু দীর্ঘ সময় ধরে তুরস্কের নাম ছিল আনাতোলিয়া। তারপরে এর আগে ছিল ইস্তোনিয়া নাম। টার্কি বা তুরস্ক খুব সাম্প্রতিক নাম, কিন্তু এই নামটির বাইরে যে তুর্ক সম্প্রদায়, সেই তুর্ক সম্প্রদায় যেমন উইঘুর সম্প্রদায়, তুর্ক সম্প্রদায়, এরকম নানা সম্প্রদায় তো আছে। তার মধ্যে এই তুর্ক সম্প্রদায় যে অঞ্চলটিতে বসবাস করেন সেটি এখনো পর্যন্ত তুর্কমেনিস্তান হিসেবে পরিচিত, যেটি এখন একটি মুসলিম কান্ট্রি মধ্য এশিয়াতে, একসময় রাশিয়াতে ছিল। এই তুর্কমেনিস্তান, তারপরে আজারবাইজান, উজবেকিস্তান, কাজাকিস্তান, কিরগিজস্তান, আফগানিস্তান, এই পুরো বেল্টটা একেবারে একটা ডাইনেস্টির আন্ডারে ছিল পারস্য পর্যন্ত। আর পারস্য থেকে এটা শাখা প্রশাখা ইরাক হয়ে, ইরান হয়ে, ইরাক হয়ে, মিশর হয়ে, ফিলিস্তিন হয়ে, মক্কা মদিনা হয়ে একেবারে ইয়ামেন পর্যন্ত চলে গিয়েছিল। সিরিয়া ছিল অন্য অংশ, রোমানদের অধীন। তো এই সাম্রাজ্যটা বিভিন্ন সময় বিভিন্ন মুসলমানরা শাসন করেছে, মঙ্গলরা শাসন করেছে, চেঙ্গিস খানের বংশধররা শাসন করেছে, আবার মুসলমানরা শাসন করেছে। ফলে ওখানে পুরো মধ্যযুগে এই পুরো এলাকাটা ছিল একটা অগ্নিগর্ভ এলাকা। আজকে রাজা, কালকে পথের ফকির, আজকে জমিদার, কালকে অন্য দেশে যাকে বলা হয় তাকে পালিয়ে বেড়াতে হতো। তো এরকম একটি বংশ, যে বংশটির নাম হলো ইলবারি বংশ, তুর্কমেনিস্তানের বা টার্কির, তৎকালীন টার্কির ইলবারি বংশ, তুর্ক সম্প্রদায়ের মধ্যে ইলবারি বংশ, যারা একসময় ওই এলাকার রাজা ছিলেন, বাদশাহ ছিলেন, গোত্রপ্রধান ছিলেন। তো রাজনৈতিক অবস্থা যখন খুব টারমাইল, তখন এরকম একটা ইলবারি বংশের একটা গোত্রে ইলতুৎমিশ জন্ম নেন এবং কিশোর বয়সে তিনি নেতা হয়ে যান। তিনি অসাধারণ সুন্দর ছিলেন, যেন তেন সুন্দর ছিলেন না, মানে এটাকে হযরত ইউসুফ আলাইহিসসালামের সঙ্গে তুলনা করা যেতে পারে, এত সুন্দর তিনি ছিলেন। তার সঙ্গে তার জ্ঞান, প্রজ্ঞা, মেধা, শিক্ষা, দীক্ষা সব মিলিয়ে তিনি পুরো তার যে বংশের মধ্যে একেবারে ঈর্ষার অন্যতম ব্যক্তি হয়ে গেলেন। সবাই থেকে হিংসা করা শুরু করে দিল। এবং হযরত ইউসুফ আলাইহিসসালামের জীবনে যে ঘটনা ঘটলো, ঠিক তেমনি তার বংশের ঈর্ষাপরায়ণ যারা লোক, তারা মনে করলো যে এই যুবক বা এই কিশোর আগামীতে সে কি করবে, আমাদের নেতৃত্ব নেবে এবং তার যে গুণাবলীগুলো রয়েছে সেই গুণাবলীর ফলে সে যদি নেতা হয়, তাহলে আমরা যে 2 নম্বরী কর্মকাণ্ডগুলো করছি এখন, সেই 2 নম্বরী কর্মকাণ্ড আমরা করতে পারবো না। তো কাজে একে তাড়িয়ে দাও। তখন তারা দল বেঁধে তাকে
একেবারে বন্দি করে বাড়ি থেকে নিয়ে বন্দি করে তারা প্রফেশনাল দাস ব্যবসায়ীদের কাছে বিক্রি করে দিল, এবং সেই দাস ব্যবসায়ীরা তাকে আবার এনে ভারতের যে তখন দিল্লির সুলতান কুতুবউদ্দিন আইবেক, তখন কুতুবউদ্দিন আইবেক সুলতান হননি, তার কাছে বিক্রি করলো। তিনি তখন সেনাপতি, মোহাম্মদ ঘুরির সেনাপতি, তার কাছে বিক্রি করলো। এবং কুতুবউদ্দিন আইবেক বুঝতে পারলেন যে তিনি একটা জেমস পেয়েছেন। কুতুবউদ্দিন আইবেক নিজেও মোহাম্মদ ঘুরির দাস ছিলেন। তো সেই জেমসকে তিনি লালন করলেন, পালন করলেন, সেনাপতির দায়িত্ব দিলেন এবং নিজের মেয়ের সঙ্গে বিয়ে দিলেন। এবং পরবর্তী তিনি যখন দিল্লির শাসক হলেন, তো দিল্লির শাসক হলেন, তখন তাকে বদায়ুনের একটা প্রদেশ, সেটার শাসক হিসাবে তাকে নিয়োগ করলেন। কিন্তু এখানে একটা অদ্ভুত ঘটনা। আপনারা তো জানেন যে মোহাম্মদ ঘুরি ভারত বিজয় করেছিলেন এবং বিজয় করে তিনি আবার ঘুরে ফিরে গিয়েছিলেন এবং দিল্লির শাসনভার কুতুবউদ্দিন আইবেকের হাতে দিয়েছিলেন। তো তিনি যখন গেলেন, যাওয়ার পথে দিল্লি থেকে যাওয়ার পথে ঘুরে যখন ফিরে গেলেন, তো তখন একটা বিখ্যাত সম্প্রদায় ছিল খোক্কর সম্প্রদায়। আজকের যে পাঞ্জাব যে অঞ্চল রয়েছে, পাকিস্তানের পাঞ্জাব, এই এলাকাতে তারা বসবাস করত, দুধর্ষ যোদ্ধা জাতি। তো এই দুধর্ষ যোদ্ধা জাতির সঙ্গে মোহাম্মদ ঘুরির একটা যুদ্ধ হয়। তো তখনও পর্যন্ত কুতুবউদ্দিন আইবেক হলো মোহাম্মদ ঘুরির কৃতদাস, দিল্লির তার রিপ্রেজেন্টেটিভ, ভাইসরয়, আর মোহাম্মদ ঘুরির সম্রাট, আর বদায়নের একটা প্রদেশ বা জেলা বা এটা শাসক হলেন ইলতুৎমিশ। তো এই বিপদের সময় খুব দ্রুত ইলতুৎমিশ সেখানে চলে আসলেন। এসে তিনি মানে চমৎকার মেধা দেখিয়ে, যোগ্যতা দেখিয়ে, বীরত্বের সঙ্গে এই দুধর্ষ জাতির বিরুদ্ধে লড়াই করে জয়লাভ করলেন। এবং মোহাম্মদ ঘুরি বুঝতে পারলেন যে যদি ইলতুৎমিশ না হতেন তাহলে তিনি আজকে প্রাণে বাঁচতেন না। ফলে তিনি যে কাজটি করলেন, এই যুদ্ধের পরে তিনি তাকে মুক্ত করে দিলেন। কিভাবে দিলেন? যেহেতু তিনি তার কৃতদাস কুতুবউদ্দিন আইবেকের কৃতদাস হলো ইলতুৎমিশ, কাজেই তিনি তার অধিকার বলে সম্রাট হিসেবে তাকে স্বাধীন নাগরিক হিসেবে মুক্ত করে দিলেন। এই হলো, দেখেন তকদির কিভাবে কাজ করে। তকদির যদি আপনাকে ডাক দেয়, কিভাবে আপনি কাজ করেন। তিনি সেখানে বদায়নে গেলেন এবং সেখানে তিনি তার মতো করে শাসন কার্য চালাচ্ছেন। তার শ্বশুরকে তিনি ভালোবাসেন এবং কোনো অবস্থাতে তিনি এই শ্বশুরের সাথে গণ্ডগোলে জড়াতে চাইলেন না। এই অবস্থায় হঠাৎ করে কুতুবউদ্দিন আইবেকের মৃত্যু হলো। তো কুতুবউদ্দিন আইবেকের যখন মৃত্যু হয়, উনি ওই যে আগে তো ঘোড়ার পিঠে চড়ে যে পলো খেলে না, সেই পলো খেলতে গিয়ে ঘোড়া থেকে পড়ে গিয়ে কুতুবউদ্দিন আইবেকের সঙ্গে সঙ্গে মৃত্যু হয়। তখন দিল্লিতে ভীষণ রকম যাকে গোলযোগ শুরু হয়ে যায়। তো দিল্লির যে অভিজাত সেই যাকে বলা হয় আমির ওমরা ছিলেন, তারা কুতুবউদ্দিনের ছেলে আরাম শাহকে ক্ষমতায় বসান। একেবারে দুর্বৃত্ত প্রকৃতির লোক, মদ ঠদ খেয়ে, মানে যাকে বলা হয় এর চেয়ে আর দুর্বৃত্ত থাকে না। তো তাকে ক্ষমতায় বসানো হলো। আবার অন্যদিকে যেটা হলো যে কুতুবউদ্দিনের মৃত্যুর পরে বেশ কয়েকটি প্রদেশ তারা বিদ্রোহ করে বসলো। বাংলায় আলী মর্দান খলজি তিনি বিদ্রোহ করে বসলেন। তারপরে নাসিরউদ্দিন কুবাচা তিনি বিদ্রোহ করে বসলেন। ওদিকে যাকে বলা হয় রাজপুতরা, যে গোয়ালিয়র, কালিঞ্জর, এই সমস্ত এলাকায় যে সকল রাজপুত শাসকরা ছিলেন তারাও বিদ্রোহ করে বসলেন। তো সব মিলিয়ে বলতে গেলে যে যার মতো করে চালাচ্ছিল। তো ওখানে ইলতুৎমিশ চিন্তা করলেন যে আমি এখন বদায়নে আছি, এটা নিয়েই ব্যস্ত থাকি। কিন্তু এর মধ্যে যেটা হলো, দিল্লির যারা অভিজাত বর্গ তারা বুঝলেন যে আরাম শাহকে দিয়ে কাজ হবে না। তারা সবাই যাকে বলা হয় ইলতুৎমিশকে ধরলেন যে আপনি আসেন, যেভাবে হোক আপনি ক্ষমতা দখল করেন। এবং ইলতুৎমিশ বলতে গেলে অনেকটা বাধ্য হয়েই সে দেখলো যে আরাম শাহের অধীনে যদি সে থাকে তাহলে 2 দিন পরে দিল্লির সিংহাসন অন্যের হাতে চলে যাবে এবং নতুন বাদশাহ এসে তাকে বদায়নে থাকতে দেবে না। তো এই অবস্থাতেই তিনি দিল্লি আক্রমণ করলেন এবং আরাম শাহকে পরাজিত এবং নিহত করে তিনি দিল্লির সিংহাসনে আরোহণ করলেন। তো এখানে আপনারা আজকে যে দিল্লির কুতুব মিনার দেখেন, সেই কুতুব মিনারটি মূলত তৈরি করেছিলেন
কুতুবউদ্দিন আইবক, কিন্তু তিনি নিজের জন্য নয়, তার যে পীর, ওই যুগের মশহুর যিনি আলেম, এবং আপনি যাকে কুতুব বলতে পারেন, আবদাল বলতে পারেন, তাকে বলে যেগুলো গাউসুল আজম বলতে পারেন, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি। তো কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মুরিদ ছিলেন কুতুবউদ্দিন আইবেক, আর সুলতান ইলতুৎমিশও তার মুরিদ ছিলেন। তো সেই কুতুবউদ্দিন বখতিয়ার কাকির যে সমাধিসৌধ, সেই সমাধিসৌধের উপরে তিনি একটা মিনার নির্মাণ করলেন কুতুবউদ্দিন আইবক। তো এটা প্রথম তলা নির্মিত হওয়ার সঙ্গে সঙ্গে উনার মৃত্যু হয়ে গেল। এরপর দিল্লির সিংহাসনে ইলতুৎমিশ বসলেন, এবং যেহেতু কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তারও পীর, তিনি এই পুরো অসমাপ্ত কাজটি সমাপ্ত করলেন, যা সারা পৃথিবীর মানে সর্বকালের সেরা যে মার্বেল ওয়ার্কগুলো রয়েছে তার মধ্যে অন্যতম। আজকে 800 বছর ধরে যেভাবে দিল্লির বুকে কুতুব মিনার দাঁড়িয়ে আছে, ঠিক এই সমপর্যায়ের মিনার পৃথিবীতে বিরল, পৃথিবীতে বিরল। তার যে আর্কিটেকচারাল ডিজাইন আমি কাছে থেকে দেখে আসছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন যে কি। তো এরকম সে দিল্লিতে বসার পরে আস্তে 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 তার যে কাজগুলো প্রায় 6 থেকে 7 বছরের মধ্যে যে রাজ্যগুলো অশান্ত হয়েছিল, বিদ্রোহ করেছিল, এবং যেগুলো কুতুবউদ্দিন আইবেক এবং মোহাম্মদ ঘুরি যেগুলো দখল করেছেন, সেগুলো যেভাবে স্বাধীন হয়েছিল, ধীরে ধীরে বাংলা সহ পুরো এলাকা তিনি দখল করলেন, পুনরুদ্ধার করলেন, এবং সেখানে শান্তি স্থাপন করলেন, এবং প্রায় সবগুলো যুদ্ধ তিনি মানে একচেটিয়াভাবে জয়লাভ করলেন। মানে অপরাজেয়, এত অপরাজেয় দিল্লির কোনো সুলতান ছিলেন না। কেবলমাত্র তার একটা সর্বশেষ তিনি যে দাক্ষিণাত্য একটা অভিযান চালিয়েছেন, সেই অভিযানটি সফল হয়নি, তিনি জয়লাভ করতে পারেননি দক্ষিণ ভারত। এছাড়া তার শৈশব থেকে একেবারে শেষ পর্যন্ত সমস্ত যুদ্ধে তিনি সফলতা লাভ করেছিলেন। এবং ভারতের সর্বকালের ইতিহাসে, সেই আপনি যদি 2000 বছর ইতিহাস ধরেন, যদি গোল্ডেন এরা হিসেবে বর্ণনা করা হয়, সবচেয়ে গোল্ডেন এরা, সবচেয়ে কম রক্তপাত হয়েছে এবং সবচেয়ে বেশি উন্নয়ন হয়েছে, তার মধ্যে 1 নম্বর হলো শের শাহের জমানা। তিনি একজন মুসলমান, তাকে নিয়ে আরেকদিন আলোচনা করব। আর দ্বিতীয় হলেন এই সুলতান ইলতুৎমিশ। এত বিস্তীর্ণ এলাকায় তিনি সুশাসন প্রতিষ্ঠা করেছিলেন, ন্যায় বিচার কায়েম করেছিলেন, ইসলামী হুকুমত কায়েম করেছিলেন, কোরআন এবং হাদিস ইজমা কিয়াস অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করেছিলেন, এবং নিজের জীবনটা তিনি যেভাবে অলি আল্লাহর মতো জীবনযাপন করেছেন, সেটা কিভাবে তার একটি উদাহরণ দেই, জাস্ট একটা উদাহরণ দেই। তার মুর্শিদ, তার পীর কুতুবউদ্দিন বখতিয়ার কাকা মারা গেলেন। তো মারা যাওয়ার পরে তিনি ওসিয়ত করে গেলেন যে আমার এই জানাজা তিনি পড়াবেন, ঘোষণা করে দিও তিনি পড়াবেন, যিনি গত 20 বছরে বা 10 বছরে এরকম একটা সময় দিলেন যে আসরের নামাজ জামাতে পড়েছেন, একটি ওক্ত নামাজও তিনি জামাত ছাড়া আদায় করেননি। আসরের নামাজ বোঝার চেষ্টা করেন, সবচেয়ে টাফ নামাজ, জামাতে পড়েছেন। তো ওনার এই মৃত্যুর সময় তো ইলতুৎমিশ সাহেব সেখানে ছিলেন, কিন্তু তিনি তখনও বদায়নের শাসক হয়েছেন কিনা এটা দেখতে হবে। কিন্তু তিনি দিল্লির শাসক না, তিনি দিল্লির শাসক তখন কুতুবউদ্দিন আইবক। তো সবাই যেহেতু কুতুবউদ্দিন বখতিয়ার কাকার এই যাকে বলা হয় জানাজা, এবং সেখানে যখন তার এই ওসিয়ত পড়ে শোনানো হলো, হাজার হাজার মানুষ, এর মধ্যে কত আলেম, কত ওলামা, কত বিখ্যাত ব্যক্তি, মানে ওই সময়টাতে ইসলামের একটা জয় জয়কার। সবাই মাথা নিচু করে রইলেন, কোনো মানুষ খুঁজে পাওয়া গেল না। পরে দেখা গেল সেই জানাজায় যারা শরিক হয়েছেন তাদের মধ্যে থেকে সুলতান ইলতুৎমিশ, তখনও সুলতান নন, তিনি এগিয়ে এলেন এবং তিনি সেই জানাজার নামাজ পড়ালেন। তো বোঝার চেষ্টা করুন যে এই মানুষটির, যিনি ক্রীতদাস থেকে একটি সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন, মামলুক ডাইনেস্টি, এবং তাকে বলা হয় এই
মানে দাস বংশের প্রকৃত প্রতিষ্ঠাতা, যদিও কুতুবউদ্দিন আইবেকদের শুরু, কিন্তু এটাকে স্ট্যাবল করার ক্ষেত্রে প্রধান ভূমিকা পালন করেছেন সুলতান ইলতুৎমিশ, শামসুদ্দিন ইলতুৎমিশ। তো তার ব্যক্তিগত আমল কোন পর্যায়ের ছিল, এটাই শুধু বলার জন্য যে আপনি রাজনীতি করবেন, নামাজ পড়তে পারবেন না, নামাজ পড়ার সময় নাই। আপনি রাজনীতি করবেন, বাইতুল মোকাররমে ইমামতি করতে পারবেন না। আপনি রাজনীতি করবেন, বাইতুল মোকাররমের মিম্বরে বসে আপনি খুতবা দিতে পারবেন না, আপনি জানাজা পড়াতে পারবেন না। এটা আসলে যুক্তিযুক্ত নয়। এরকম পৃথিবীর ইতিহাসে শত শত দুনিয়া কাঁপানো মুসলিম শাসকদের কথা আমি জানি, যারা একই সঙ্গে বাদশাহ ছিলেন, একই সঙ্গে অলি আল্লাহ ছিলেন, যেটিকে রাজর্ষি বলা হয় বাংলা ভাষায়, রাজা অথচ ঋষি। তো হিন্দুদের মধ্যে যেভাবে আছে, খ্রিস্টানদের মধ্যে যেভাবে আছে, মুসলমানদের মধ্যে এই সংখ্যাটা অনেক অনেক বেশি ছিলেন। তো যারা যারা এরকম রাজর্ষি ছিলেন তাদেরকে নিয়ে ধারাবাহিকভাবে আমি বলবো, ইনশাল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় এবং আপনারা যদি